আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর রিজা। আজকের সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে মূলত আপনাদের জন্য একটা স্পেশাল সেশন আমরা অ্যারেঞ্জ করেছি এক্সক্লুসিভ এডুকেশন এইডের পক্ষ থেকে। লাস্ট একটা সেশন ছিল আপনাদের জন্য 39 BCS এর যে 39 যে স্পেশাল বিসিএসটা ছিল ওটার মেডিকেল পোর্শনের সলভ সেশন ছিল। তো আজকে আমরা আপনাদের জন্য 42nd BCS এর মেডিকেল পোর্শনটার সলভ সেশনটা নিয়ে এসেছি। তো দুটো ভাগে হচ্ছে আহ চেষ্টা করব আমি আপনাদেরকে দুটো ক্লাসের মাধ্যমে আসলে এটা সলভ করিয়ে দেওয়ার। তো আজকে আমরা কিছু কোয়েশ্চেন সলভ করব, আগামীকালকে আমরা আরো কিছু কোয়েশ্চেন সলভ করবো ইনশাআল্লাহ। এবং মেডিকেল বেসড মানে এই কোয়েশ্চেন গুলো একটু অ্যানালাইসিস করবেন আপনারা মেডিকেল পার্টের প্রিপারেশন নেওয়ার টাইমে। কারণ দেখবেন কি যে কি প্যাটার্নের কোয়েশ্চেন আসে তখন আপনারা এমনিতেই একটু ধারণা করতে পারবেন যে কোন জায়গাগুলি থেকে আসলে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তো মোটামুটি প্যাথো মাইক্রো ফিজিও অ্যানাটমি সব মিক্স থাকে, হ্যাঁ, এখানে কিছু ক্লিনিক্যাল কোয়েশ্চেনও থাকে। তো আপনার হচ্ছে যে এখান থেকে মানে কোয়েশ্চেন গুলি যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে হচ্ছে প্রতিটা সাবজেক্টের কোন কোন সিস্টেম গুলো একটু হাইলাইট করতে হবে ওগুলি আপনারা ধারণা পাবেন। আচ্ছা, তো প্রথম যে কোয়েশ্চেন সেটা হচ্ছে যে এ মেজর সাইন অফ কার্ডিয়াক ট্যাম্পোনেট। প্রথমে হচ্ছে আগে এই জিনিসটা ইম্পর্টেন্ট, কার্ডিয়াক ট্যাম্পোনেটটা পড়ে ফেলতে হবে সবার আগে। হলো এটা যে কার্ডিয়াক ট্যাম্পোনেট থেকে যা যা আছে সব ভালোভাবে পড়ে ফেলতে হবে, এবারের জন্য ইম্পর্টেন্ট। কার্ডিয়াক ট্যাম্পনের জিনিসটা হচ্ছে কি যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ অবস্ট্রাকটিভ শক। অবস্ট্রাকটিভ শকের একটা এক্সাম্পল কি হয় এখানে। এখানে হচ্ছে আমরা জানি যে হার্টের যে পেরিকার্ডিয়াম আছে ওটার দুটো লেয়ার আছে, ফাইব্রাস মানে সেরাস প্যারাইটাল পেরিকার্ডিয়াম, আর হচ্ছে আপনার ফাইব্রাস মানে ভিসেরাল যেই লেয়ারটা, সেরাস এন্ড ফাইব্রাস লেয়ার। এখন হলো কি যে এই দুটো পেরিকার্ডিয়ামের লেয়ারের মধ্যে এমনিতেই ফিজিওলজিক্যালি কিছু ফ্লুইড থাকে, যেটা আমরা জানি এই ফ্লুইডটার কাজ হচ্ছে লুব্রিকেশন করা, মানে ফ্রিকশনটা অ্যাভয়েড করা। এখন কোনো কারণে এই জায়গাটাতে যখন খুব বেশি পরিমাণে আপনার হচ্ছে আহ, আহ, মানে ফ্লুইড জমবে, পেরিকার্ডিয়াল ইফিউশন যেটাকে আমরা বলি, ওটা কি করে বাইরে থেকে হার্টকে একটা প্রেসার ক্রিয়েট করে। হার্টকে প্রেসার ক্রিয়েট করার কারণে হার্টে পর্যাপ্ত পরিমাণে ব্লাড দ্বারা হার্টটা ফিল হতে পারে না। এই প্রেসারটাই হচ্ছে ওই হার্টটার জন্য একটা অবস্ট্রাকশন হিসেবে দাঁড়ায়, তখন পেশেন্টের যে শকটা হয় সেটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ শক। তাহলে কার্ডিয়াক ট্যাম্পোনেট থেকে একটা কথা খুব ভালোভাবে আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে কি যে এক নাম্বার কথা হলো ইট ইজ এ এক্সাম্পল অফ অবস্ট্রাকটিভ শক। ঠিক আছে, এক্সাম্পল অফ অবস্ট্রাকটিভ শক। এরপরে যে জিনিসটা যে সাইন আছে, কিছু কার্ডিয়াক ট্যাম্পোনেটের কিছু সাইন আছে। কি কি সাইন? কার্ডিয়াক ট্যাম্পোনেটের সাইন গুলোর মধ্যে আমি যদি বলি, সাইন গুলোর মধ্যে আছে এক নাম্বার সাইন হচ্ছে হাই পোটেনশিয়াল। একদম সাইন হচ্ছে হাই পোটেনশিয়াল। দুই নাম্বার সাইন কি? দুই নাম্বার সাইন হচ্ছে এনগর্জ জুগুলার ভেইন, এনগর্জ জুগুলার ভেইন। ওকে। তিন নাম্বার সাইন হচ্ছে মাফলড হার্ট সাউন্ড। এই যে তিনটা সাইনের কথা বললাম, তিনটা সাইনের কথা বললাম, এই তিনটা সাইনকে একসাথে বলা হয় বেকস ট্রায়াড। বেকস ট্রায়াড একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা সাইন হচ্ছে পালসাস প্যারাডক্সাস। পালসাস প্যারাডক্সাস, ঠিক আছে, পালসাস প্যারাডক্সাস। সো এই এই সাইন গুলো হচ্ছে বেসিক্যালি আপনার, এটাকে আমরা কি বলি, বেকস ট্রায়াড, ঠিক আছে। সো এই সাইন গুলোকে একসাথে বলা হয় বেকস ট্রায়াড, এই তিনটা সাইনকে। আরেকটা হচ্ছে পাসাস প্যারাডক্সাস। এই জিনিসগুলো হচ্ছে কার্ডিয়াক ট্যাম্পোনেটের মেজর সাইন। এখন এই চারটা অপশনের মধ্যে আমরা খুব ইজিলি এটা ধরতে পারছি যে এখানের মধ্যে মেজর সাইন হচ্ছে পালসাস প্যারাডক্সাস। মেজর সাইন ইজ দা পালসাস প্যারাডক্সাস, ঠিক আছে। সো কার্ডিয়াক ট্যাম্পোনেট রিলেটেড এর বাইরে আসলে আসার সম্ভাবনা কম থাকে।
কার্ডিয়াক ট্যাম্পোনেডের এই কয়েকটা জিনিস আপনার পড়ে ফেলতে হবে। পাশাপাশি অবস্ট্রাকটিভ শকের কি কি এক্সাম্পল আছে সুন্দর করে পড়ে ফেলবেন। পরেরটা, causes of short stretcher. Short stretcher include the following except, মানে যেগুলোর মধ্যে যেই অপশন গুলি আছে এই অপশনের মানুষদের মানে হচ্ছে এই অপশন গুলিতে শর্ট স্ট্রেচার খাটো থাকে মানুষ এই ধরনের ডিজিজে এক্সেপ্ট মানে কোনটাতে শর্ট স্ট্রেচার থাকে না। এগুলি আসলে খুব সহজ কিছু প্রশ্ন ছিল। আমরা জেনেটিক্স যতই পড়েছি আগে, মানে প্যাথোলজিতে জেনেটিক্সে আমরা হচ্ছে তিনটা সিনড্রোম খুব কমনলি পড়েছি, টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, তাই না? তো এখানের মধ্যে খুব ইজিলি আমরা বুঝতে পারছি যে ক্লাইনফেল্টার সিনড্রোম যেটা, এটাতে হচ্ছে কি থাকে, এটাতে মানুষ একদম লম্বা লম্বা থাকে, এটা হচ্ছে মেইলদের হয় মোস্ট কমনলি। এখানে মেইল হওয়া সত্ত্বেও বার বডি পাওয়া যায়। এখানে পেশেন্টদের মোস্ট কমনলি যেটা থাকে, পেশেন্টের গাইনোকোমাসিয়া থাকে, যার কারণে এই পেশেন্টদের ব্রেস্ট কার্সিনোমা অনেক কমন। তারপরে টেস্টিস একদম অ্যাট্রোফাইড থাকে, টেস্টিকুলার কার্সিনোমাও হতে পারে। তারপরে এ ধরনের পেশেন্টদের হচ্ছে ডায়াবেটিস ম্যালাইটাস কমনলি হয়, মেটাবলিক অ্যাবনর্মালিটি যেটা থাকে সেটা হচ্ছে ডায়াবেটিস ম্যালাইটাস। এবং পেশেন্ট হচ্ছে একদম টল হয়, তাই না? কতগুলো কথা বললাম। হ্যাঁ, এই কথাগুলি যদি একটু লিখে রাখতে পারেন আপনাদের অনেক উপকারে আসবে আশা করি। তাছাড়া আমাদের যেই স্পেশাল বিসিএস স্টার্ট হতে যাচ্ছে, মানে স্পেশাল বিসিএস এর ব্যাচ, এই ব্যাচ গুলোতে আমরা হচ্ছে প্রতিটা ডিজিজ খুব সুন্দর করে ইনশাল্লাহ ডিটেলস এ বলে দিব। সো আপনাদের সাথে একটু আরেকটা জিনিস নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে প্রথমত একটা কথা মনে রাখবেন কি, যারা পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন চালিয়ে যাচ্ছেন, বিশেষ করে নেক্সট এফসিপিএস, এই বছরের যে এফসিপিএস বা রেসিডেন্সি এগুলিতে বসার ইচ্ছা, আপনারা অবশ্যই পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশনটা চালিয়ে যান। কারণ হচ্ছে যে এটার পাশাপাশি আপনার স্পেশাল বিসিএস এর প্রিপারেশন নিলে কোনো লস নাই। ওকে, কারণ স্পেশাল বিসিএস এর জন্য আপনাকে এমনিতেই মেডিকেল পার্ট করতে হবে। সো আমাদের 20 মার্চ থেকে 20 মার্চ থেকে রেসিডেন্সির লং ব্যাচ চালু হচ্ছে, আপনারা ওটাতেও অ্যাডমিট হতে পারবেন। আর আমাদের স্পেশাল বিসিএস এর জন্য ব্যাচ হচ্ছে 25 মার্চ থেকে আমরা শুরু করতে যাচ্ছি। ওকে, আর পাশাপাশি আপনাদের সবারই মানে খুব বেশি কোয়েরিজ যেটা আমাদের কাছে অনেক বেশি মেসেজ আসে, সেটা হচ্ছে যে রেসিডেন্সি যেই হার্ড কপি, তারপর স্পেশাল বিসিএস এর জন্য যে আমরা মেডিকেল সায়েন্সের জন্য যেই হার্ড কপিটা আমরা তৈরি করেছি, এগুলি মানে পাওয়া যাবে কিনা। সবকিছু অ্যাভেলেবেল আছে, আপনারা যার যেটা দরকার এটা শুধু আমাদের পেজে আমাদেরকে নক করলেই হবে, আমরা কুরিয়ার করে দেবো। ওকে, ওকে, তাহলে হচ্ছে এই কথাগুলো ছিল। এখন তাহলে বাকিগুলো দেখেন, সাইকোসোশিয়াল ডিপ্রাইভেশন, হাইপোথাইরয়েডিজম, মিক্সিডেমা, তারপরে আপনার গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, এগুলি সব হচ্ছে শর্ট স্ট্রেচারের কজ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কি, আমাদেরকে খুব সুন্দর করে টল স্ট্রেচারের কজ, শর্ট স্ট্রেচারের কজ গুলি মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, ব্লিডিং টাইম ইজ প্রলং, ব্লিডিং টাইম ইজ প্রলং, এগুলি হচ্ছে খুব কমন প্রশ্ন। এবং 42nd বিসিএস, 39 বিসিএস এ আসলে সুন্দর প্রশ্ন ছিল মেডিকেল পার্টে। 42nd কোয়েশ্চেনটা খুবই বাজে ছিল। কেন বলি মেডিকেল পার্টটা খুবই বাজে ছিল? কিছু কিছু কোয়েশ্চেন ব্ল্যাঙ্ক ছিল, মানে অ্যান্সারই নাই, অপশন উল্টা পাল্টা, কোয়েশ্চেনের সাথে অপশনের কোনো মিল ছিল না। সেকেন্ড ছিল যে কিছু প্রশ্নে কোনো অ্যান্সারই ছিল না, কিছু প্রশ্নে হচ্ছে ডাবল অ্যান্সার ছিল। ওকে, সো এখন আপনাদের হচ্ছে কোয়েরিজ থাকতে পারে যে এবারেরটা তো এরকম হলে কি করবেন, এগুলি আপনাদেরই লাভ। কারণ ডাবল কোয়েশ্চেনে আপনি যে ডাবল অ্যান্সারে যে কোয়েশ্চেন আপনি যেই অপশন অ্যান্সার করবেন সেটাতে ওরা মার্কস তুলে নেবেন। ব্ল্যাঙ্কের মধ্যে হচ্ছে যে মানে ওগুলিতে ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন বলেন বা উল্টাপাল্টা প্রশ্ন হলে ওটাতে এমনিতেও ওরা একটা মার্কস দিয়ে দিবে। হ্যাঁ, কারণ এগুলি তো ওনাদের টেকনিক্যাল ফল্ট। সো এটাতে হচ্ছে ওয়ারিড হওয়ার কিছু নাই। যেমন এই প্রশ্নটা, ব্লিডিং টাইম প্রলং হয় কিসে কিসে? ব্লিডিং টাইম প্রলং থাকে এখানের মধ্যে অ্যান্সার আইটিপি 1 উইলি ব্রেন ডিজিজ, দুটোতেই ব্লিডিং টাইম প্রলং থাকে। হিমোফিলিয়া এবি, ক্লটিং ডিসঅর্ডার, এগুলিতে ক্লটিং টাইম প্রলং থাকে, কারণ আমরা জানি ক্লটিং ফ্যাক্টর 8 এবং 9 ডেফিসিয়েন্সি থাকে। ওকে, এখন কথাগুলো এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলে কারেক্ট। তবে 1 উইলি ব্রেন ডিজিজের এই প্রশ্নটা অন্যভাবেও দিলে, ইকুইলিব্রিয়াম ডিজিজে হচ্ছে প্লেটলেট কাউন্ট নর্মাল থাকা সত্ত্বেও ব্লিডিং টাইম প্রলং। ওকে, প্লেটলেট কাউন্ট নর্মাল থাকা সত্ত্বেও ব্লিডিং টাইমটা প্রলং থাকে। ব্লিডিং টাইম আমরা সাধারণত প্লেটলেট ফাংশনটা দেখার জন্য করি। ওকে, সো বলতে পারে যে প্লেটলেট কাউন্ট নর্মাল বাট ব্লিডিং টাইম প্রলং কোথায় থাকে? 1 মিলিগ্রাম ডিজিজে থাকে। এটা স্ট্রেচ রিফ্লেক্স। স্ট্রেচ রিফ্লেক্স ইজ আচ্ছা,
এখন দু ধরনের রিফ্লেক্স আছে, একটা হচ্ছে উইথড্রয়াল রিফ্লেক্স, একটা হচ্ছে স্ট্রেচ রিফ্লেক্স। এখানে মনে রাখবেন কি যে মানে সিঙ্গেল সিনাপস, হ্যাঁ, সিঙ্গেল এফারেন্ট এবং ইফারেন্ট নিউরনের মধ্যে একটা সুন্দর সিঙ্গেল সিনাপস হলে সেটা মনোসিনাপটিক, আর একটা আর্কের মতো হলে মাল্টিপল সিনাপস যদি হয় এফারেন্ট ইফারেন্ট নিউরনের মধ্যে সেটা পলিসিনাপটিক। পলিসিনাপটিকটা হচ্ছে উইথড্রয়াল রিফ্লেক্স, স্ট্রেচ রিফ্লেক্সটা হচ্ছে মনোসিনাপটিক, এটা মনে রাখবেন। এবং অবশ্যই আপনাদেরকে কি পড়তে হবে, পড়তে হবে উইথড্রয়াল রিফ্লেক্স, স্ট্রেচ রিফ্লেক্স ভার্সেস উইথড্রয়াল রিফ্লেক্স। ওকে, এই দুটোর মধ্যে পার্থক্য করে ফেলতে হবে। সো আমরা আমাদের যে আপকামিং ব্যাচ গুলো আছে, স্পেশাল বিসিএস এর যে ব্যাচে আমরা যে আপনাদের জন্য মেডিকেল পোর্শনের ক্লাসগুলো নিয়ে আসছি, এখানের মধ্যে আমরা প্রতিটা কোয়েশ্চেন এভাবে অ্যানালাইসিস করে পড়ার পাশাপাশি এই কোয়েশ্চেন রিলেটেড আর কি কি পড়তে হবে সব আমরা সুন্দর করে নোট আকারে আপনাদেরকে দিয়ে দিই। সো পড়া ইনশাল্লাহ গোছানো হয়ে যাবে। Following cells are involved in acute inflammation. Following cells are involved in acute inflammation. Acute inflammation এ আমরা জানি কি মেইন সেলের নামই হচ্ছে নিউট্রোফিল। আর ক্রনিক ইনফ্লামেশন এখন এবার যদি আপনাদের আসে ফলোইং সেলস আর ইনভলভ ইন ক্রনিক ইনফ্লামেশন, তখন অ্যান্সার হবে ম্যাক্রোফেজ, মনে রাখবেন ম্যাক্রোফেজ হবে অ্যান্সার। একিউটের মেইন সেল হচ্ছে নিউট্রোফিল। কোয়েশ্চেনটা দেখেন, কোয়েশ্চেনটাও কিন্তু একটু মানে উল্টাপাল্টা প্রশ্ন করে ফেলছে, বলা উচিত ছিল যে ফলোইং সেল ইজ ইনভলভ ইজ মেইনলি ইনভলভড ইন একিউট ইনফ্লামেশন, কারণ এখানের মধ্যে বাকি কোনোটা সেলই কিন্তু একিউটের সেল না, তাই না? বিটা সেল এটা এনক্রিয়াসের সেল, ইনফ্লামেশনের সাথে কোনো ধারে কাছেও কিছু নেই। লিম্ফোসাইট এটা ক্রনিকে বেশি থাকে, তাই না? তারপরে হচ্ছে এপিথেলিওয়েড সেল, এপিথেলিওয়েড সেল হচ্ছে ক্রনিক ইনফ্লামেশনে গ্র্যানুলোমার একটা ফিচার, সো এটা ক্রনিকের পার্ট। নিউট্রোফিলটাই একমাত্র এখানে একিউট ইনফ্লামেশন। আচ্ছা, এই যে এইটা ক্লিয়ারেন্স অফ এ ড্রাগ, একটা ড্রাগ যে ক্লিয়ার হবে, বের হয়ে যাবে, এলিমিনেট হবে, এটা কিসের উপর ডিপেন্ড করে? হ্যাঁ, এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা আসলে অ্যান্সারটা একটু তবে আমি বলি যে মোস্ট মানে বায়ো অ্যাভেইলেবিলিটি, একটা ড্রাগ হচ্ছে যত বেশি বায়ো অ্যাভেইলেবল হবে তার ক্লিয়ারেন্সের রেটটাও তত হাই হবে। হ্যাঁ, সো বায়ো অ্যাভেইলেবিলিটিটাই অ্যান্সার। আচ্ছা, ফলোইং মাসলস আর ইনভলভ ইন ফোর্সফুল রেসপিরেশন, এগুলি খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন এখান থেকে কয়েকটা জিনিস, যে ইন্সপিরেশন এক্সপিরেশন। ইন্সপিরেটরি মাসল কি কি আছে আমরা জানি, দ্য ডায়াফ্রাম, ইন্টারকোস্টাল মাসল। আর ফোর্সফুলে কিন্তু অনেকগুলি মাসল রেসপন্সিবল। পরে হচ্ছে এক্সপিরেশন, এক্সপিরেশনের নর্মাল এক্সপিরেশন হচ্ছে একটা প্যাসিভ প্রসেস, এটাতে কোনো ধরনের মাসেলের ইনভলভমেন্ট নেই। তাহলে ফোর্সফুল এক্সপিরেশনে মেইনলি হচ্ছে মাসেলের ইনভলভমেন্ট। মনে রাখবেন ফোর্সফুল রেসপিরেশন, এটা ইন্সপিরেশন হোক এক্সপিরেশন হোক, মেইন ফোর্সটা রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলটা থেকে আসে। ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস ইজ প্রমোটেড বাই, ফ্যাগোসাইটোসিস খুব ভালোভাবে পড়তে হবে। কি পড়তে হবে? প্রথমে হলো ফ্যাগোসাইটোসিসের স্টেপ কি কি। একটা ফ্যাগোসাইটোসিসের ক্ষেত্রে তিন ধরনের স্টেপ থাকে। প্রথমে হচ্ছে চিনতে পারা, রিকগনিশন। চেনার পরে এটাকে সুগার কোড করা হয়, অপসোনাইজেশন। তারপরে হচ্ছে আপনার অ্যাটাচ হবে, তারপরে হচ্ছে কিলিং করা হয়, তাই না? আচ্ছা, এখন এখানে প্রশ্নটা একটু ঘুরায় বলতো যে ফ্যাগোসাইটোসিস প্রমোট হয় কিভাবে, এক্সিলারেট হয় কিভাবে, হ্যাঁ, আরো বেশি মানে ত্বরান্বিত করে কোন জিনিস? সবসময় মনে রাখবেন অপসোনাইজেশনের মাধ্যমে ফ্যাগোসাইটোসিস প্রমোট হয়, আরো বেশি ত্বরান্বিত হয়। অপসোনাইজেশনের মাধ্যমে একটা ফরেন পার্টিকেল কে যখন অপসোনাইজ করা হয়, মানে ওটার সাথে যখন অপসোনিন দিয়ে লাগে, তখন হচ্ছে বডির যে ইমিউন রেসপন্সের যে সেলগুলি খুব ভালোভাবে ওই পার্টিকেলটাকে চিনতে পারে, খুব ইজিলি ওটাকে মারতে পারে, ফ্যাগোসাইটোসিস করতে পারে। সো প্রমোট করে হচ্ছে বেসিক্যালি অপসোনিন গুলি। তো এখানের মধ্যে একটা অপসোনিন হচ্ছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট C3b, এটা হচ্ছে একটা অপসোনিন, সো প্রমোটেড বাই কমপ্লিমেন্ট, এটা মনে রাখবেন। পাইরামিডিন বেইজেস আর ক্যাটাবোলাইজ টু, পাইরামিডিন মানে পাইরিমিডিন, পিউরিন বেস আর পাইরিমিডিন বেস, এগুলি সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে।
পাইরিমিডিন বেস হচ্ছে কি কি, সাইটোসিন আর ইউরাসিন, তাই না? সাইটোসিন এবং ইউরাসিন এই দুটো। তো এরা বেসিক্যালি ভেঙে কি তৈরি করে, অ্যামোনিয়াতে পরিণত। এটা মনে রাখবেন, অ্যামোনিয়াতে পরিণত হয়। হ্যাঁ, এরপরেরটা, ইন গ্রেভস ডিজিজ ওয়ান উড লিস্ট লাইকলি এক্সপেক্ট। প্রথমে আগে আমাকে একটু আপনারা বলেন, অনেকেই তো ক্লাস করছে, গ্রেভস ডিজিজে কি হয়, মানে এখানে কি হয়, হাইপোথাইরয়েডিজম থাকে না হাইপার থাইরয়েডিজম থাকে? এবং এটার অ্যান্সারটা একটু দিন। এই কোয়েশ্চেনের অ্যান্সার আপনারাই করেন, 110-এর অ্যান্সার করেন আপনারা। যারা হচ্ছে আমার সাথে জুমে যুক্ত আছেন, আপনারা চ্যাট বক্সে লিখে ফেলবেন। আর হচ্ছে যারা লাইভে যুক্ত আছেন, কমেন্টে লিখবেন এই কোয়েশ্চেনটার অ্যান্সার করেন। বড় করে দিই না, বলেন। 110 নম্বর কোয়েশ্চেন। 110 নম্বর কোয়েশ্চেন কি হবে? আচ্ছা, অ্যান্সার করছেন অনেকে। হ্যাঁ হ্যাঁ, বলেন, গ্রেভসে কি হয়? ভেরি গুড, হাইপার থাইরয়েডিজম। ভেরি গুড। গ্রেভস মানে থাইরোটক্সিকোসিস, তাই না? হাইপার থাইরয়েডিজম। এখন হাইপার থাইরয়েডিজমে তাহলে কি হবে বলেন তো, বায়োকেমিক্যাল সিনারিওটা কি হাইপার থাইরয়েডিজমে? বায়োকেমিক্যাল সিনারিও কি থাকে, বায়োকেমিক্যাল সিনারিও তাদেরকে কোয়েশ্চেনও করতে পারে, হোয়াট ইজ দ্য বায়োকেমিক্যাল সিনারিও অফ হাইপার থাইরয়েডিজম, পেতে পারে না? বায়োকেমিক্যালি মানে কি হয়? ইয়েস, ভেরি। কি থাকে হাইপার থাইরয়েডিজমে? আমরা জানি যে থাইরয়েড হরমোনস গুলো বেশি থাকে, টি3, টি4 বেশি থাকে, টিএসএইচ কম থাকে। সো লিস্ট লাইকলি এক্সপেক্ট মানে বলেই দিচ্ছি এখানে আমরা কোনটা এক্সপেক্ট করতে পারি না, সেটা হচ্ছে CSH, কারণ আমরা জানি টিএসএইচ। থাইরোটক্সিকোসিসের গয়টা হতে পারে, বেসা মেটাবলিক রেট অবশ্যই বাড়বে। আমরা জানি যে থাইরয়েড হরমোন কি করে, থাইরয়েড হরমোন ক্যাটাবলিক ভাঙে। সো হাইপার থাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোন এক্সেস, ওয়েট লস এমনিতেই হয়, ক্যাটাবলিজম হয় বডিতে, ওয়েট লস হয়। সো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে আমরা সুন্দর করে হাইপোথাইরয়েডিজম, হাইপার থাইরয়েডিজম খুব ভালোভাবে করে ফেলতে হবে। থাইরয়েড হরমোনের ফিজিওলজিক্যাল ফাংশন করে ফেলতে হবে। টপিক গুলো আপনারা লিখে রাখতে পারেন। লিনিয়ার ইজ ডিটারমাইন্ড বাই গ্রোথ রিলেটেড। আমরা জানি আমাদের হরমোন হচ্ছে গ্রোথ হরমোন, তাই না? থাইরয়েড হরমোনও কিছু গ্রোথ রিলেটেড। আচ্ছা, এটার একটু অ্যান্সার করেন আপনারা, হ্যাঁ এটার অ্যান্সার করেন। আচ্ছা, এটার অ্যান্সার করেছেন ডি। হ্যাঁ, ভেরি গুড। এটা হচ্ছে গ্রোথ রিলেটেড হরমোন, হচ্ছে মনে রাখবেন এটা হচ্ছে ফ্যাক্টর। এটার আরেকটা নাম হচ্ছে সোমাটোমেডিন সি। এটা হচ্ছে গ্রোথ হরমোনের মতোই ফাংশন করে, লিনিয়ার গ্রোথ কিন্তু এটা দিয়ে ডিটারমাইন করা যায়। সোমাটোমেডিন সি এটা লিভার থেকে বেসিক্যালি আসে। সো আপনার হচ্ছে আমরা যখন গ্রোথ হরমোন নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আমরা সোমাটোমেডিন সি খুব সুন্দর করে আপনাদেরকে নোট আকারে করিয়ে দিব ইনশাআল্লাহ। এর পরের কোয়েশ্চেনটা দেখেন, কন্ট্রা ইন্ডিকেশন অফ লাম্বার পাংচার। কন্ট্রা ইন্ডিকেশন অফ লাম্বার পাংচার বলেন তো দেখি, এই কোয়েশ্চেনটার অ্যান্সার দেখি কে করতে পারে। লাম্বার পাংচার, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে লাম্বার পাংচারের সব কিছু করতে হবে, ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, সাইড এফেক্ট সব করতে হবে। Okay? এটার অ্যান্সার কেউ পারবেন? লাম্বার পাংচার করা যাবে না, এনিওয়ান?
আচ্ছা, আপনারা একটু নাম্বারিং করে করে ইয়ে করবেন, ঠিক আছে? নাম্বারিং করে অ্যান্সার, মানে নাম্বার দিয়ে অ্যান্সার করুন, তাহলে কোনটা বি সি বলছেন কিছু বোঝা যাচ্ছে না। কিছু থাকে না অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, কিছু থাকে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, একদম অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশনের পর্যায়ে পড়ে। কোনটা বলেন তো? এটা কি হবে? এটার অ্যান্সার আপনারা কি বুঝছেন? কোমা, কোমা ইজ এ অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, তাই তো? আচ্ছা, এই প্রশ্নটা আসলে এটা মানে এই কোয়েশ্চেনটার মধ্যেও ঝামেলা আছে। কোমাতে তো লাম্বার পাংচার করা যায়, হেড ইনজুরিতেও করা যায়। আবার হচ্ছে যে এফেক্টেড সাইটে বলা হয় যে ইনফেকশন থাকলে করা যাবে, মূল আহ, থাকলে করা যাবে। ওকে, আসলে এটা ছিল যে হুইচ ওয়ান ইজ লিস্ট লাইকলি টু এক্সপেক্ট অ্যাজ এ কন্ট্রাইন্ডিকেশন অফ লাম্বার পাংচার, তখন আমরা ডি বলতে পারি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে প্রথম তিনটাতেই কিন্তু কন্ট্রাইন্ডিকেশন। তবে ডিসেরেব্রাল পোস্চারিং যেটা বলা হয় কি অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে লাম্বার পাংচারে রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেশার। যে কোনো কারণে ইন্টারক্রেনিয়াল প্রেশার যদি বেশি থাকে লাম্বার পাংচার করাই যায়। এখন ডিসেরেব্রাল পোস্টারিং এর আরেক নাম হচ্ছে ব্রেইন হার্নিয়েশন। ব্রেইন হার্নিয়েশন, তো ব্রেইন হার্নিয়েশনের ক্ষেত্রে দেখা যায় কি যে ইন্টারক্রেনিয়াল প্রেশার বেশি থাকে, লাম্বার পাংচার কোনোভাবেই করা যায়। সো এটা হচ্ছে মোস্ট লাইকলি হলো ডিসেরেব্রাল পোস্টারিং। এটা এটা দাগানোটাই সেট, কিন্তু হেড ইনজুরি কমা কোনোটাতেই আসলে লাম্বার পাংচার করা যায়। সো মানে মোস্ট কমনলি হচ্ছে যে বিটা দাগানোটা সেফ। তারপর এই প্রশ্ন, এটাও একটা উল্টাপাল্টা জিনিস। দেখেন এরকমই ছিল এক্সাক্ট, ইতে হচ্ছে ফ্যাক্টরের পরে আর কিছু ছিল না। তো বোঝাই যাচ্ছে না এখানে ফ্যাক্টর কি, ফ্যাক্টর জানতে চাচ্ছে। তো এখানে আসলে যে ক্লট ফরমেশন ইজ এফেক্টেড বাই, তো নর্মালি হচ্ছে 2-7 ক্লটিং ফ্যাক্টর যেগুলি আছে ওগুলি ক্লট ফরমেশনটা এফেক্ট করে। প্রি ক্যালিক্রেন, ক্যালিক্রেন, বন উইলিব্রাড ফ্যাক্টর, এগুলি তো ক্লটিং ফ্যাক্টরের মধ্যেই পড়ে। তো 2, 7, 9, 10, হ্যাঁ, এগুলি হচ্ছে মেজর ক্লটিং ফ্যাক্টর যেগুলি আছে। তো আপনার হচ্ছে মানে এটা দাগাবে, হ্যাঁ, এটা দাগাটাই হচ্ছে সেই যে ফ্যাক্টর নাই। এরকম কিছু প্রশ্ন ছিল উল্টাপাল্টা, একদম মানে মানে একটা অপশনের মধ্যে একদম এই অপশনটাই বোঝা যাচ্ছে না কিছু, এরকম মানে অনেকগুলি কোয়েশ্চেন এরকম ছিল। আচ্ছা, এখন বলেন তো এটা, এই কোয়েশ্চেনটার অ্যান্সার বলেন। ভিটামিন কে, 114 নাম্বার, বলেন তো দেখি এটার অ্যান্সার। আরো কিছু জিনিস বলে দিব এটাকে। এটার অ্যান্সার বলেন। আপনারা একটু নাম্বার দিবেন, হ্যাঁ, নাম্বার দিয়ে অ্যান্সারটা দিবেন, না হলে আমি বুঝতে পারছি না যে কোনটা কি। হ্যাঁ, ভেরি, 114 হচ্ছে, হ্যাঁ, ভেরি, এটা হচ্ছে ভিটামিন কে লিভারের সিনথেসিস। হ্যাঁ, ইনঅ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ হবে লিভারে, তারপরে হচ্ছে যে সেই গিয়ে আপনার হচ্ছে ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10 এদেরকে হচ্ছে অ্যাক্টিভ। তো ইন্টেস্টাইনাল এপিথেলিয়াম এটা হবে না। ওকে, তারপরে হচ্ছে আপনার কজেস লাইটিং, লাইটিং এই জিনিসটা এর করে না, এটা করে ভিটামিন ই। হেমোলাইটিক ডিজিজ ইন নিউবর্ন, এটা হচ্ছে ভিটামিন ই করে। ভিটামিন ই ডেফিসিয়েন্সি হলে হেমোলাইটিক ডিজিজ হতে পারে। এখন আমাকে বলেন তো অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন কে অ্যান্টিঅক্সিডেন্ট না, অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন কি কি আছে? হোয়াট আর দ্য অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনস?
কি কি আছে বল। ACE. ভেরি গুড, ভিটামিন এ, সি, ই, তাই না? সুন্দর করে কেউ আমাকে বলতে পারবেন ভিটামিন এ এর কোন ফর্ম, সি আর হচ্ছে ই কোন ফর্ম? সুন্দর করে আমাকে বলতে পারবেন এটা? এগুলি এগুলি খুব ইম্পর্টেন্ট। ভিটামিন এর তো তিনটা ফর্ম আছে, বিটা ক্যারোটিন, রেটিনল, রেটিনোইক অ্যাসিড। এই তিনটার মধ্যে কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট বলতে পারবেন কেউ? এভাবে করে আমরা করে ফেলবো, হ্যাঁ, প্রতিটা প্রশ্ন আমরা এভাবে করে করে ফেলবো ইনশাল্লাহ, টপিক ধরে ধরে। সো আমরা আমাদের স্পেশাল বিসিএস এর জন্য যে ব্যাচগুলো আপনাদের জন্য নিয়ে আসছি 25 মার্চ থেকে, ইনশাল্লাহ আপনারা মানে প্রতিটা ক্লাস করে বুঝতে পারবেন। এবং ক্লাসগুলোর সাথে যদি রেগুলারিটি মেনটেন করেন, মেডিকেল পোর্শন নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না, এটা পুরোপুরি আপনারা আপনাদের উপর ছেড়ে দিবেন। অ্যান্টি অক্সিডেন্ট, আচ্ছা, বলছেন কি না এই জিনিসগুলি খেয়াল রাখবেন, হ্যাঁ। সেটা হচ্ছে ভিটামিন এ এর হচ্ছে বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিন ফর্ম অফ ভিটামিন এ, এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। সি মানে তো স্করবিক অ্যাসিড, তাই না? আর ই হচ্ছে টকোফেরন, আলফা টকোফেরন, হ্যাঁ, আলফা টকোফেরন। এই তিনটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। এখন আপনাকে বলতে পারে এই তিনটা অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে সবচেয়ে পটেন্ট কোনটা বা স্ট্রং কোনটা? এটা হচ্ছে ভিটামিন ই, ভিটামিন ই, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে এটার অ্যান্সার বলেন, এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস কি হবে? শোনেন, আপনারা খাতায় লিখবেন তিনটা জিনিসের এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন করতে হবে: রিউমাটয়েড আর্থ্রাইটিস, ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস। কি কি বললাম? এটার অ্যান্সার বলেন। এটার অ্যান্সার। তাহলে আমি কি কি বললাম? তিনটা জিনিসের এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন করে ফেলতে হবে। ভেরি গুড। ব্রঙ্কিওলাইটিস অবলিটারেন্স, ব্রঙ্কিওলাইটিস অবলিটারেন্স, ওকে, এটা হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিসের এক্সট্রা আর্টিকুলার একটা পালমোনারি ম্যানিফেস্টেশন। ওকে, পালমোনারি ম্যানিফেস্টেশন। আচ্ছা, এখন কথা হলো কি, যে তিনটা জিনিসের এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন করতে হবে। একটা হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস, একটা হচ্ছে ক্রনস ডিজিজ, আর একটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। ওকে, আলসারেটিভ কোলাইটিস। অর্গানিজম দ্যাট ক্যান ক্রস প্লাসেন্টা ক্রস করতে পারে কারা? অথবা কোয়েশ্চেন বিভিন্ন ভাবে দিতে পারে, একটা হলো যে কারা কারা প্লাসেন্টা ক্রস করতে পারে, অথবা কারা কারা হচ্ছে মাদার টু ফিটাস ট্রান্সমিশন হতে পারে, অথবা কারা কারা হচ্ছে ভার্টিক্যালি ট্রান্সমিট হতে পারে। হুম, বিভিন্ন ভাবে দিতে পারে। সবগুলো অর্গানিজমের নাম করে ফেলতে হবে। এখানের মধ্যে কোনটা বলেন তো প্লাসেন্টা ক্রস করতে পারে? বলেন তো। 116 নাম্বারের অ্যান্সার। ভেরি, টক্সোপ্লাজমা গন্ডি, প্যারাসাইট। একমাত্র ওয়ান এন্ড অনলি প্যারাসাইট যেটা হচ্ছে প্লাসেন্টা ক্রস করতে পারে, টক্সোপ্লাজমা গন্ডি। ঠিক আছে? আচ্ছা, এখন আমি আপনাদেরকে সিমিলার আরেকটা কোশ্চেন করি। একটা মাত্র ব্যাকটেরিয়া আছে যেটা ব্রেস্ট মিল্কের মাধ্যমে মাদার টু ফিটাস ট্রান্সমিট হয়, ব্রেস্ট মিল্কের মাধ্যমে মাদার টু ফিটাস ট্রান্সমিট হয়, ওই ব্যাকটেরিয়াটার নাম। একটা মাত্র ব্যাকটেরিয়া আছে যেটা ব্রেস্ট মিল্কের মাধ্যমে মাদার টু ফিটাস ট্রান্সমিট হয়, ওই ব্যাকটেরিয়াটার নাম বলেন।
সুন্দর করে কেউ নামটা বলতে পারবেন আমাকে? ওই ব্যাকটেরিয়াটার নাম যেটা মাদার টু ফিটাস ট্রান্সমিট হয় ভায়া ব্রেস্ট মিল্ক, একটাই আছে। ভেরি, একজন এখানে বলেছেন। হম, যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা বলছেন, খুব সুন্দর করে অ্যান্সার করছেন, ভেরি গুড। এই তো এই প্রশ্নগুলি, এর বাইরে কিছু নাই, কোয়েশ্চেন খুব ইজি হবে। ওকে, কোয়েশ্চেন খুবই ইজি হবে। কিছু মানে কোয়েশ্চেন ওভারঅল 100টা মেডিকেল পার্ট দেখেই আপনার ভালো লাগবে, কোয়েশ্চেন খুবই ইজি থাকে। এর মধ্যে দেখবেন কিছু মানে উল্টাপাল্টা প্রশ্ন থাকবে, ওটা আপনার দোষে না, ওটা হচ্ছে টেকনিক্যাল ফল্ট থাকবে, ওটা থাকবে। 40 সেকেন্ডে ছিল, এবারও হয়তো বা একটু কম, কিন্তু টুকটাক থেকে যায় আমার মনে হচ্ছে। তো ওটাতে কোনো প্যারা নাই। ডাবল আনসার থাকলে এটাও লাভ, এটাতে কোনো লস নাই, আপনি যে কোনো একটা সঠিক অ্যান্সার যে কোনো একটা দাগিয়ে আসলেই কারেক্ট ধরে নিবেন। ভেরি গুড। ব্রেস্ট মিল্কের মাধ্যমে একটাই ব্যাকটেরিয়া আছে যেটা মাদার টু ফিটাস ট্রান্সমিট হয়, মানে মাদার টু বেবি ট্রান্সমিট হয়, সেটা হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। 117 বার। কজেস অফ হেমাচুরিয়া। কজেস অফ হেমাচুরিয়া বলেন, কজেস অফ হেমাচুরিয়া। হেমাচুরিয়া দুই রকমের আছে, একটা হচ্ছে পেইনফুল, একটা হচ্ছে পেইনলেস। মনে রাখবেন, পেইনফুল হেমাচুরিয়া হয় কিসে কিসে? 1 নম্বর পেইনফুল হেমাচুরিয়ার এক্সাম্পল হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটাতে কিন্তু পেইনফুল হেমাচুরিয়া। রেনাল স্টোন গুলিতে, হ্যাঁ, স্টোনের যতগুলি আছে, এটা হচ্ছে পেইনফুল হেমাচুরিয়া। ওভারঅল হেমাচুরিয়ার কজের মধ্যে রেনাল টিবি কমন একটা অপশন। হ্যাঁ, রেনাল টিবিতে কিন্তু হেমাচুরিয়া, রেনাল টিউবারকুলোসিস, রেনাল কার্সিনোমা, ইউরিনারি ব্লাডার কার্সিনোমা, তারপরে আপনার হচ্ছে পাইলোনেফ্রাইটিস। পাইলোনেফ্রাইটিস এগুলিতে কিন্তু হেমাচুরিয়া। ভেরি, আচ্ছা, আচ্ছা, এর পরেরটা বলেন আমাকে একটু। কমপ্লিট ডিস্ট্রাকশন অফ জোনা গ্লুমেরুলোসা। রেনাল কর্টেক্সের লেয়ার হচ্ছে জোনা গ্লুমেরুলোসা, ফ্যাসিকুলেটা, রেটিকুলারিস, তাই না? এখন এটার মধ্যে যদি জোনা গ্লোমেরুলাসটা নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে? কি হবে? 118 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার করতে থাকেন আপনারা। আমি 1 মিনিটে, আপনারা 118 নাম্বারের অ্যান্সার করতে থাকেন, okay? আচ্ছা, ওকে, হ্যাঁ, পারি। তাহলে তিনটা জিনিস মাথায় রাখতে হবে যে জোনা গ্লুমেরুলোসা থেকে বেসিক্যালি যেটা আসে সেটা হচ্ছে আহ মিনারেলোকর্টিকয়েড, তাই না? মিনারেলোকর্টিকয়েড মানে হচ্ছে কি, যে অ্যালডোস্টেরন, মোস্ট কমনলি অ্যালডোস্টেরন। তাহলে অ্যান্সার হচ্ছে অ্যালডোস্টেরন। পাশাপাশি এগুলিও জানা থাকতে হবে যে জোনা গ্লুমেরুলোসা, ফ্যাসিকুলারিস এবং ফ্যাসিকুলেটা, ফ্যাসিকুলেটা থেকে বেসিক্যালি গ্লুকোকর্টিকয়েডস মেনলি কর্টিসলটা আসে। সো আপনাকে এবার দিতে পারে যে ফ্যাসিকুলেটা যদি কমপ্লিট ডিস্ট্রয় হয়ে যায় কোনটা আসবে? কর্টিসল আসবে। তারপরে বলতে পারে যে রেটিকুলারিস যদি ডিস্ট্রয় হয়ে যায় কোনটা আসবে না? মনে রাখবেন যে অ্যান্ড্রোজেন, সেক্স হরমোন যেগুলি আছে সেগুলি আসবে। সো সুন্দর করে এগুলি সব করে ফেলতে হবে, ওকে?
119 নম্বরের অ্যান্সার। 119, ডিপ সার্ভাইকাল ফাসা অ্যান্ড ক্লোজেস, মনে রাখবেন। ডিপ সার্ভাইকাল ফাসার 3টা লেয়ার আছে। 119। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আসলে এটারও ডুয়াল অ্যান্সার আছে। কিভাবে আমি বলি, ডিপ সার্ভাইকাল ফাসার লেয়ার হচ্ছে 3টা। একটা হচ্ছে ইনভেস্টিং লেয়ার, একটা হলো প্রি ট্রাকিয়াল লেয়ার, একটা হচ্ছে প্রি ভার্টিব্রাল লেয়ার, মানে একদম উপর থেকে নিচে, একদম সুপারফিশিয়াল টু ডিপ যদি বলি, একদম সুপারফিশিয়ালি হচ্ছে ইনভেস্টিং লেয়ার। এই ইনভেস্টিং লেয়ারটা দেখা যায় কি আপনার যে কাদেরকে এনক্লোজ করে, মানে ঢাকবে, ঢেকে কাভার করে, স্টার্নোক্লিডোমাস্টয়েড, ট্রাপিজিয়াস, বড় বড় দুটো মাসেল। পাশাপাশি হচ্ছে প্যারোটিড আর দিকে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, এদেরকে হচ্ছে ইনভেস্টিং লেয়ারটা এনক্লোজ করে রাখে। সো এদিক থেকে দেখলে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। এরপরে যে মিডল লেয়ারটা আসে সেটা হচ্ছে আপনার প্রি ট্রাকিয়াল লেয়ার। প্রি ট্রাকিয়াল লেয়ার, হ্যাঁ। আচ্ছা, এখানে ডুয়াল আনসার না, একটাই অ্যান্সার। আচ্ছা, এমনিতে হলো আমি যেটা বলছি, মিডল যে লেয়ারটা সেটা হচ্ছে প্রি ট্রাকিয়াল লেয়ার। প্রি ট্রাকিয়াল লেয়ার মনে রাখবেন কোনটাকে এনক্লোজ করে রাখে। প্রি ট্রাকিয়াল লেয়ার হচ্ছে ট্রাকিয়া, ইসোফেগাস এবং আহ, না না, আসলে থাইরয়েড গ্ল্যান্ড, হ্যাঁ। ট্রাকিয়া, ইসোফেগাস এবং থাইরয়েড গ্ল্যান্ড, এই তিনটাকে হচ্ছে ক্লোজ করে রাখে প্রি ট্রাকিয়াল লেয়ার। এরপর একদম ডিপ লেয়ার যেটা থাকে সেটা হচ্ছে প্রি ভার্টিব্রাল লেয়ার। ওটা হলো ভার্টিব্রা, তারপরে মানে সার্ভাইকাল স্পাইন যেটা আছে, সার্ভাইকাল স্পাইনের যে মাসেল গুলি আছে, এগুলিকে হচ্ছে এনক্লোজ করে রাখে। তাহলে এদিক থেকে দেখলে ডিপ সার্ভাইকাল ফাসা, এখানে শুধুমাত্র ডিপ সার্ভাইকাল ফাসাটার কথা বলছে, কোন লেয়ারটা তার এটার কথা বলে নাই, যেহেতু আসলে ডুয়াল অ্যান্সার আসে। ডুয়াল অ্যান্সার আসে এখানে। সো যে কোনো একটা টাকা দিয়ে। আচ্ছা, এটা ব্ল্যাঙ্ক। কোয়েশ্চেনটা দেখেন, রেনাল কর্টিসল কম্পোসিটেজ ব্যালেন্স ইজ এ ফাংশন অফ, এটার কোনো আগা মাথা নাই। ওকে, সো আপনার হচ্ছে যে রেনাল কর্টিসল অফ অ্যাসিড বেস ব্যালেন্স, এগুলি মানে এটা ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন। ওকে, কোয়েশ্চেনের সাথে অপশনেরও কোনো মিল নেই, ব্ল্যাঙ্ক। আচ্ছা, এটা বলেন 121, 121টা বলেন। 121, সাস্টেইন ডেরিভেশন অফ কার্ডিয়াক আউটপুট, মানে সোজা কথা হাই কার্ডিয়াক আউটপুট কিসে পাওয়া যায়? হাই কার্ডিয়াক আউটপুট কিসে পাওয়া যায় বলেন। ভেরি গুড। হাই কার্ডিয়াক আউটপুট কিসে পাওয়া যায়? এনিমিয়া। এনিমিয়া, আসলে অপশনটা কারেক্ট হতো ক্রনিক সিভিয়ার এনিমিয়া। ক্রনিক সিভিয়ার এনিমিয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ হাই আউটপুট কার্ডিয়াক ফেইলিয়ার। হাই আউটপুট কার্ডিয়াক ফেইলিয়ারের সবথেকে কমন এক্সাম্পল হচ্ছে ক্রনিক সিভিয়ার এনিমিয়া। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে হার্ট ফেইলিয়ারের কজগুলি করে ফেলতে হবে। হার্ট ফেইলিয়ার, হাই আউটপুট হার্ট ফেইলিয়ার, লো আউটপুট হার্ট ফেইলিয়ারের কজগুলি করে ফেলতে হবে। কি কি কজ করতে হবে আমরা সব দাগিয়ে দিব। এইগুলি কজোলজির বাইরে ইনশাল্লাহ আর আসার চান্স থাকবে না। আপনাদের কাজ হচ্ছে শুধু রেগুলারিটিসটা মেনটেন করা, এবং পরীক্ষা খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ। আচ্ছা, এটা দেখেন, এটা একদম ইজি না, এটার অ্যান্সার করেন তো। কজেস অফ হাইপার পাইরেক্সিয়া, এখানে বোঝাই যাচ্ছে জ্বর, তাই না? খুব বেশি জ্বর, হাই ফিভার, হাই ফিভারের কজ। এখন এই চারটার মধ্যে কোনটা হবে বলেন তো? এটা অপশন দেখেই গেস করা যায়। ভেরি গুড, ম্যালেরিয়া। ম্যালেরিয়া, তাই না? খুব ইজি একটা প্রশ্ন, ম্যালেরিয়া।
প্যারাসাইটস ইউজুয়ালি ক্রস লাংস ডিউরিং লাইফ সাইকেল। এটাতে ডুয়াল অ্যান্সার আছে, দুটো অ্যান্সার আছে, বলেন তো দেখি এটার অ্যান্সার বলেন। মানে হচ্ছে কোনগুলি লাং ক্রস করে, অথবা কোন কোন প্যারাসাইট স্পুটামে পাওয়া যায়। হ্যাঁ, স্পুটামে পাওয়া যায়। অ্যান্সার একই, বলেন তো দেখি। এটা ডুয়াল অ্যান্সার। আমরা এটা কি দিয়ে মনে রাখতাম বলেন তো? নাসা দিয়ে মনে রাখতাম, তাই না? নাসা, NASA, নাসা, তাই না? নাসা দিয়ে মনে রাখতাম। ইকুয়েটর আমেরিকা না। এতে হচ্ছে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস, এসতে হচ্ছে স্ট্রঙ্গালয়েডিস টার্কোরিডিস, আরেকটা এ হচ্ছে অ্যানকাইলোস্টোমা ডিউটেনালি। তো এখানে এই দুটোই অ্যান্সার, অ্যানকাইলোস্টোমা এবং অ্যাসকারিস দুটোই অ্যান্সার। এটা হবে প্রি ক্যান্সারাস কন্ডিশন। প্রি ক্যান্সারাস কন্ডিশন, বলেন প্রি ক্যান্সারাস কন্ডিশন ইজ। এখানে এই চারটার মধ্যে প্রি ক্যান্সারাস কোনটা বলেন তো? লিউকোপ্লাকিয়া, ভ্যারি। প্রিক্যান্সারাস কন্ডিশন হচ্ছে লিউকোপ্লাকিয়া, 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 ইরাইথ্রোপ্লাকিয়া, এগুলি হচ্ছে প্রিক্যান্সারাস। এখানে দেখেন ব্রেস্টের যে ফাইব্রোএডিনোসিস বা ফাইব্রোএডিনোমা যেটাকে আমরা বলি, ফাইব্রোসিস্টিক ডিজিজ, এগুলি কিন্তু প্রিক্যান্সারাস না, এটা মনে রাখবেন। ডিওডেনাল আলসার, এটা কিন্তু প্রিক্যান্সারাস। কোনটা প্রিক্যান্সারাস? গ্যাস্ট্রিক আলসার। এটা থেকে গ্যাস্ট্রিক কার্সিনোমা হতে পারে, এটা মনে রাখবেন। ঠিক আছে, তারপরে এগুলি আসবে সার্ভাইকাল টিউশন। সো লিউকোপ্লাকিয়াটা প্রিক্যান্সারাস। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রিক্যান্সারাস কন্ডিশন কি কি আছে, বক্সটা পড়ে ফেলতে হবে, রবিনসের বক্সটা পড়ে ফেলতে হবে। আচ্ছা, এটা বল, আম্বিলিকাল কর্ডে কি কি থাকে? আম্বিলিকাল কর্ডে কি থাকে? এটাতে কি ডুয়াল অ্যান্সার হতে পারে বলেন তো দেখি, দুটো অ্যান্সার কি আছে এখানে? এখানেও দুটো অ্যান্সার আছে, বলতে পারবেন কি কি? একটা আপনারা বলেছেন, আরেকটাও তো আছে, আছে না? ইয়েস, ভেরি গুড, মারিয়া আপনি বলেছেন, ভেরি। এটা তো ডুয়াল অ্যান্সার ছিল। হ্যাঁ, আম্বিলিকাল কর্ডের মধ্যে কি কি থাকে? একটা আম্বিলিকাল ভেইন থাকে, একটু আম্বিলিকাল আর্টারি থাকে, অ্যালান্টোইস থাকে, কোয়ার্টেন্স জেলি থাকে, তাই না? সো এখানে কিন্তু অ্যালান্টোইসও কারেক্ট, আম্বিলিকাল ভেইনও কারেক্ট। একটা আম্বিলিকাল ভেইন আর দুটো আম্বিলিকাল আর্টারি থাকে। ওকে, সো এই কথা মনে রাখবেন। আচ্ছা, এর পরেরটা দেখেন, অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, অটোজোম, এগুলি কিন্তু আমাদের সব মানে প্রেডিক্টেবল কোয়েশ্চেন, তাই না? যে আমরা এমনিতে জেনেটিক্স বলতে এই তিনটা জিনিসই পড়তাম আমরা, কি কি? অটোজোমাল ডমিনেন্ট রিসিসিভ এর ক্যারেক্টার এক্সাম্পল, এক্স লিঙ্কড রিসিসিভ এর ক্যারেক্টার,
দেখেন এগুলির মধ্যে থেকে আসছে। বলেন তো অটোসোমাল রিসিসিভে এই চারটার মধ্যে কোনটা হবে ক্যারেক্টার? ভেরি গুড, বি হবে। কারণ অটোসোমাল রিসিসিভে দেখা যায় যে আপনার কি হবে, প্যারেন্টস বেবি নর্মাল ক্যারিয়ারও হতে পারে। ওকে, নর্মাল ক্যারিয়ারও হতে পারে রিসিসিভে দেখা যায় যে মোস্ট কমনলি ফিমেলস আর দ্য ক্যারিয়ার, মেলস আর দ্য সাফারার্স বলা হয়, তাই না? সো নর্মাল ক্যারিয়ার, বাকি সবগুলি কিন্তু অটোসোমাল ডমিনেন্টের এক্সাম। হ্যাঁ, অটোসোমাল ডমিনেন্টের ক্যারেক্টার এগুলি সব। অটোসোমাল রিসিসিভ কিন্তু হোমোজাইগোটস এক্সপ্রেস হয় এবং হরাইজন্টাল ট্রান্সমিশন হয়, নট ভার্টিক্যাল। এক্সপ্রেসিভিটি এটা কিন্তু ইউনিফর্ম থাকে, নট ভ্যারিয়েবল। ঠিক আছে, অটোসোমাল রিসিসিভের কথা হচ্ছে। সো এখানে আমার কারেক্ট জিনিস হচ্ছে নর্মাল ক্যারিয়ার। বলেন তো থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া এটা কিসের এক্সাম? এই তিনটা ডিজিজের মধ্যে মানে জেনেটিক কোন ডিজিজ? থ্যালাসেমিয়া কিসের এক্সাম? থ্যালাসেমিয়া কি বললাম, থ্যালাসেমিয়া এটা কোন ধরনের ডিসঅর্ডারের মধ্যে পড়ে? অটোসোমাল ডমিনেন্ট, অটোসোমাল রিসেসিভ নাকি এক্স লিঙ্কড রিসেসিভ? কোনটা? থ্যালাসেমিয়া। ভেরি গুড, থ্যালাসেমিয়া হচ্ছে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। থ্যালাসেমিয়া, সিকল সেল এনিমিয়া। আর হিমোফিলিয়া কি ধরনের ডিজিজ বলেন তো? হিমোফিলিয়া এগুলি অপশনে থাকে কমন। হিমোফিলিয়া এরকম আমরা হচ্ছে প্রতিটা কোয়েশ্চেন সলভ করতে গেলে গেলে হচ্ছে আশেপাশে যা যা আছে সব করে ফেলি। হ্যাঁ, এক্স লিঙ্ক রিসেসিভ, ভেরি। ওকে, পরেরটাতে চলে যাই, ডিএনএ ভাইরাস। এই চারটার মধ্যে ডিএনএ ভাইরাস কোনটা বলে? এই চারটার মধ্যে ডিএনএ ভাইরাস কোনটা? ডিএনএ ভাইরাস গুলির এক্সাম্পল করতেই হবে, করতেই হবে, সাতটা আছে, করতেই হবে। হ্যাঁ, বলে এই চারটার মধ্যে ডিএনএ ভাইরাস কোনটা? এগুলি আমরা আপনাদেরকে এমন ভাবে মুখস্থ করাবো ইনশাল্লাহ। হ্যাঁ, কোনো সমস্যাই হবে না। পারবো, ভেরি পারবো, পারবো, ভেরি। ডিএনএ ভাইরাসেস আর পারবো, পারবো। বি 19 যেটা, এটা কিন্তু ডিএনএ ভাইরাস। হেপাটাইটিস, হ্যাঁ, তারপর হ্যারপিস। হেপাটাইটিস এর মধ্যে, আচ্ছা বলেন তো হেপাটাইটিস এর মধ্যে, হেপাটাইটিস এর তো পাঁচটা আছে ভাইরাস, এটার মধ্যে কোনটা ডিএনএ ভাইরাস বলেন তো? হেপাটাইটিস বলে কিন্তু সব আরএনএ ভাইরাস, এর মধ্যে শুধুমাত্র একটা আছে যেটা ডিএনএ ভাইরাস, কোনটা বলতে পারবেন? ভেরি, হেপাটাইটিস বি, ভেরি গুড, আপনারা তো সব পারেন। এগুলি আসবে পরীক্ষায়, এর বাইরে কিচ্ছু আসবে না। আপনাদের কাজ হচ্ছে শুধু যা জানি এতদিন পর্যন্ত মেডিকেল সায়েন্স যা পড়েছি আমরা, এমবিবিএস লাইফ থেকে শুরু করে এই যে পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন আমরা নিচ্ছি, যা যা পড়েছি সব একবার দেখে যাও, আর কিচ্ছু না। কোয়েশ্চেন খুব ইজি হবে ইনশাল্লাহ। তো এই জন্যই আপনার মেডিকেল সায়েন্সটা আপনার স্ট্রং ফ্যাক্টর। হ্যাঁ, হেপাটাইটিস বিটা হচ্ছে ডিএনএ। পরেরটা কি? ইন এডিসেন্স ডিজিজ দেয়ার ইজ, এডিসেন্স ডিজিজে কি হবে বলেন? 128 নাম্বারটা বল। ভেরি গুড। এডিসন্স ডিজিজে কি হবে? হরমোনগুলি, স্টেরয়েড হরমোনগুলি কমে যায়, পেশেন্টের হাইপোটেনশন ডেভেলপ করে যায়। হ্যাঁ, আহ, তারপরে হচ্ছে হাইপার পিগমেন্টেশন হয়, পেশেন্টের হাইপার পিগমেন্টেশন হয়, কিন্তু কি থাকে? হাইপোগ্লাইসেমিয়া থাকে, এটা মনে রাখ, হাইপোগ্লাইসেমিয়া থাকে। ঠিক?
সো এডিসন্স ডিজিজ, কুশিং সিনড্রোম, অ্যাক্রোমেগালি, ক্রেটিনিজম, মিক্সিডেমা, এগুলি সব পড়াবো আমরা। ইনশাল্লাহ এগুলি সব পড়াবো আপনাদের জন্য। এবার কুশিং সিনড্রোম ইম্পর্টেন্ট। ইন ব্লাড কার্বন ডাইঅক্সাইড In blood, carbon dioxide is transported from tissue to lungs. From tissue to lungs, mainly as মানে বলছে কি যে কার্বন ডাইঅক্সাইডটা আমাদের টিস্যু থেকে লাংসে মেইনলি কিভাবে যায়, কোন ফর্মে যায়, কিভাবে যায়, এটা হবে অ্যান্সার বি। মনে রাখবেন এটা। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে বি, কার্বামিনো হিমোগ্লোবিন হিসেবে। বি হবে কার্বামিনো হিমোগ্লোবিন। টেস্টোস্টেরন ইজ সিনথেসাইজড ফ্রম, বলেন তো, এটা খুব সহজ না? টেস্টোস্টেরন কিসের থেকে আসে, কি ধরনের হরমোন? এগুলি আমরা সব পারবো আমরা যখন এন্ডোক্রাইন ফিজিও আপনাদের সাথে পড়াবো। তখন এন্ডোক্রাইন ফিজিওতে আমরা হচ্ছে ইয়ে কেমিক্যাল নেচার অফ হরমোন গুলি পড়বো ইনশাল্লাহ। তখন খুব ইজিলি আমরা এটা বুঝতে পারবো। ভেরি গুড। এই যে হরমোন গুলি সব হচ্ছে সেক্স হরমোন যেগুলি আছে, এগুলি সব কিন্তু কোলেস্টেরল ডিরাইভেটিভ, স্টেরয়েড নিউক্লিয়াস থাকে তাদের। সো টেস্টোস্টেরনটাও কোলেস্টেরল থেকে আসে। এই কোয়েশ্চেনটা বল, হুইচ অফ দ্য ফলোইং অর্গান is specially vulnerable during hemorrhagic shock? Which of the following organ is specially vulnerable during hemorrhagic shock? এটা বলতে পারবেন কেউ? কিডনি, ভেরি গুড, কিডনি। কারণ হচ্ছে হ্যামোরেজিক শকে হচ্ছে ভলিউম লস হয়, পেশেন্টের একিউট কিডনি ইনজুরি হয়ে যায়, একেআই ডেভেলপ করে। সো সবচাইতে বেশি ভালনারেবল হচ্ছে কিডনি। হুইচ অফ দ্য ফলোইংস আর আনএনক্যাপসুলেটেড, ওটার মধ্যে কোন, নিচের কোন সেকশনটাতে ক্যাপসুল থাকে না, সহজ কথায় কোনটা হবে? মার্কাস ডিস্ক। মনে রাখবেন এখানে ক্যাপসুলেটেড রিসেপ্টর মনে রাখার সহজ উপায় হচ্ছে সব কর্পাসাল যুক্ত, যে রিসেপ্টরের পেছনে কর্পাসাল গুলি আছে সব কর্পাসাল যুক্ত রিসেপ্টর হচ্ছে এনক্যাপসুলেট। সো এখানের মধ্যে তিনটাই কর্পাসাল, একটা আছে মার্কাস ডিস্ক, এটাতে ক্যাপসুল থাকে না। সহজে এগুলি মনে রাখা যায় এবং এগুলি পড়তে হয়। আচ্ছা, পরের প্রশ্ন। ইন বেজাল কন্ডিশন মোস্ট অফ দ্য এনার্জি ইউজড বাই কার্ডিয়াক মাসেল ফ্রম মেটাবলিজম অফ, এটা খুব সহজ, একটা বক্স আছে মেটাবলিক ফুয়েল অফ ডিফারেন্ট অর্গানস, এটা খুব ইজিলি মনে রাখতে হবে এবং এটা পড়তে হবে। আমরা সুন্দর করে গুছিয়ে দিব। মনে রাখবেন হার্ট মানে কার্ডিয়াক মাসেলের যে কোনো কন্ডিশন, বেজাল কন্ডিশন হোক, স্টারভেশন হোক, প্রলং স্টারভেশন হোক, সব কন্ডিশনে তার মেটাবলিক ফুয়েল একটাই, সেটা হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড মনে রাখবেন, ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, কার্ডিয়াক মাসেল অলওয়েজ তার মেটাবলিক ফুয়েল হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এগুলি অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। The major function of surfactant is to increase, major function of surfactant, সারফেক্টেন্টের মেইন কাজ কি? আমরা জানি সারফেক্টেন্ট কি করে, সারফেস টেনশন কমাবে, ওয়ার্ক অফ ব্রিদিং কমাবে, হ্যাঁ, তারপর লাং কোলাপস হতে দিবে না, পালমোনারি কমপ্লায়েন্স বাড়াবে। হ্যাঁ, সো এখানে খুব ইজিলি বোঝা যাচ্ছে যে মেজর ফাংশন অফ সারফেক্টেন্টটা হচ্ছে পালমোনারি কমপ্লায়েন্সটা বাড়ানো। Okay? এই প্রশ্নটা সুন্দর একটা প্রশ্ন। স্পোর্টস আর কি, তাদেরকে সুইসাইডাল এজেন্ট করতেই হবে, ফিজিক্যাল এজেন্ট, কেমিক্যাল এজেন্ট কি কি আছে করতেই হবে। এখানের মধ্যে খুব সুন্দর করে একটা জিনিস বলে দিচ্ছে, স্পোরিসাইডাল এজেন্টের মধ্যে ফিজিক্যাল এজেন্টে আমরা করেছি। আচ্ছা, এটার অ্যান্সার কি বলেন তো? একটা দুইটা অ্যান্সার নিন, এটার অ্যান্সার কি হবে? দেখি এটা কে বলতো? 135। আজকে 40টা কোয়েশ্চেন সলভ করাবো।
একজনেরও হলো না। আচ্ছা, আর নিচে মনে রাখবেন কি, যে হট এয়ার ওভেন, অটোক্লেভ, দুটোই তো আছে। তো এখানের মধ্যে সবাই যে সি বলছেন, সি কারেক্ট অ্যান্সার না। সিটা হচ্ছে ময়েস্ট হিট, ঠিক আছে, অটোক্লেভের কথা আপনারা বলছেন তাই না, অটোক্লেভ। অটোক্লেভে ময়েস্ট হিট, কিন্তু এটা হচ্ছে 121 ডিগ্রিতে 15 to 30 মিনিটস। সো এটা হবে, টেম্পারেচার ঠিক নাই। এটা হচ্ছে হট এয়ার ওভেন। হ্যাঁ, হট এয়ার ওভেন। হট এয়ার ওভেনে হচ্ছে ড্রাই হিট থাকে এবং ড্রাই হিটের মাধ্যমে স্পোর কিল করা যায়। সো ড্রাই হিট ড্যান্স। ইন হেমোলাইটিক এনিমি একটা বক্স আছে, ফিচার্স অফ হেমোলাইসিস। ফিচার্স অফ হেমোলাইসিস একটা বক্স আছে। এটা খুব সুন্দর করে পড়ে ফেলতে হবে, আমরা ব্ল্যাক ফিজিওলজি পড়ানোর সময় আপনাদেরকে পড়াবো এটা। হেমোলাইটিক এনিমিয়ার ফিচারের মধ্যে কোনটা আসবে? ইউরিনারি ইউরোবিলিনোজেন বেড়ে যায়, হেপ্টোগ্লোবিন কমে যায়, রেটিকুলোসাইট বেড়ে যায়, এলডিএস বেড়ে যায়, ইউরিনারি ইউরোবিলিনোজেন বেড়ে যায় এবং হেপ্টোগ্লোবিনটা কমে যায়। এরপরেরটা acute renal failure following mismatched blood transfusion। মিসম্যাচ ব্লাড ট্রান্সমিশনে যদি আপনি মানে ইমিডিয়েট ম্যানেজমেন্ট করতে না পারেন, পেশেন্টের কিন্তু acute renal failure হয়ে যায়। এটা রিজন কি থাকে? রেনাল ভ্যাসকনস্ট্রিকশন। এটা মনে রাখ, রেনাল ভ্যাসকনস্ট্রিকশন। ডিফারেন্ট প্রশ্ন ছিল। দ্য অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন ফর অক্সিজেন। সুন্দর একটা প্রশ্ন, অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ থেকে করা হয়েছে। অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন ফর অক্সিজেন বেড়ে যাওয়া মানে হচ্ছে কি, যে কার্ভটা লেফটে শিফট হয়ে যাওয়া। কার্ভটা লেফটে শিফট হয়ে যাওয়া। কার্ভ লেফটে শিফট হয়ে এখানে কোনটাতে? কার্বন মনোক্সাইড পয়জনিং, হ্যালডেন ইফেক্টের কথা বলছে। সো সুন্দর করে আমরা অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, ভেন্টিলেশন পারফিউশন রেশিও এগুলো করবো। ইন অ্যারোবিক এক্সারসাইজ দের ইজ এ ডিক্রিজিং, এটার অ্যান্সার বলতে পারবেন কেউ? এটার অ্যান্সার 139-এ। ভেরি গুড, ভেরি মিন ব্লাড প্রেশার। আমরা সুন্দর করে একটা বক্স করি না, যে অ্যারোবিক এক্সারসাইজে, এক্সারসাইজে করার সময় আমাদের রেসপিরেটরি সিস্টেমে কোন কোন মানে কার্ডিওভাস্কুলার সিস্টেমের কোন কোন প্যারামিটার, মানে কি কি চেঞ্জ হয়, ঠিক না, কার্ডিওভাস্কুলার চেঞ্জেস কি কি হয়। তখন আমরা জানি যে সবকিছু বেড়ে যায় এক্সেপ্ট তিনটা জিনিস, তিনটা জিনিস শুধু কমবে। সো আমরা ওই তিনটা মনে রাখি, একটা হচ্ছে স্ট্রোক ভলিউম, একটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার, আর একটা হচ্ছে মিড প্রেশার। সো এই তিনটা কমে যায়, তাই না? লাস্ট কোয়েশ্চেন, বলেন, সহজ একটা প্রশ্ন, এটা খুব ইজি না? Following predisposed to the development of tuberculosis. Following predisposed to the development of tuberculosis. Very good. Malnutrition. Very good. Malnutrition মানে immunosuppression. Immunosuppression করলে খুব ইজিলি টিবি হয়। সো এটাই হচ্ছে অ্যান্সার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, পাশাপাশি লাইভ দেখেছেন, সবার জন্য খুবই মানে সবাইকে খুবই ধন্যবাদ জানাচ্ছি যে অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য। এরকম অ্যাক্টিভ পার্টিসিপেশনটা আশা করবো আপনাদের ক্লাসগুলোতেও থাকবে ইনশাল্লাহ। সো আরেকবার একটু বলি, 20 মার্চ থেকে আমাদের রেসিডেন্সি লং ব্যাচ শুরু হচ্ছে, যেটা আপনাদের স্পেশাল বিসিএস এর মেডিকেল পোর্শনে মানে খুবই ভালো বেনিফিট তো হবেই, পাশাপাশি আপনাদের পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশনটাও চালু থাকবে। আর সেকেন্ড হচ্ছে, যারা শুধুই বিসিএস ফোকাস করবেন তাদের জন্য আমাদের স্পেশাল বিসিএস এর ব্যাচ আমাদের 25 মার্চ থেকে স্টার্ট হচ্ছে। সো আপনারা দেরি না করে, এখন ডিসকাউন্ট চলছে, সো দেরি না করে আপনারা
অবশ্যই অ্যাডমিট হয়ে যাবে প্রথম ক্লাস থেকে, যাতে আপনারা রেগুলারিটিস মেনটেন করতে পারেন। সময় কিন্তু বেশি নাই, শোনা যাচ্ছে সামনের মাসেই হচ্ছে সার্কুলার দিয়ে দিতে পারে। সার্কুলার দিয়ে দিলে কিন্তু হাতে সময় খুবই কম পাবেন, এটা মনে রাখবেন। সো যা পড়াশোনা করার এখন থেকেই শুরু করে ফেলতে হবে। এবং টার্গেট রাখতে হবে প্রিলিমিনারিটা যাতে খুবই ভালো হয়। আমরা কাট মার্কস কখনো এক্সপেক্ট করবো না, যে আমাদের লক্ষ্য কখনো কাট মার্কস থাকবে না, আমরা কাট মার্কস থেকে মিনিমাম 10 থেকে 20 মার্ক বেশি রাখবো, এটা আমাদের লক্ষ্য থাকবে না। ঠিক আছে, তাহলেই আমরা কিন্তু মানে এগিয়ে থাকবো। ওকে, তাহলে আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমরা হচ্ছে বাকি কোয়েশ্চেন গুলি নেক্সট আরেকটা সেশনের মাধ্যমে সলভ করে ফেলবো ইনশাল্লাহ। সো ভালো থাকেন সবাই। আসসালাম।